বছরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে তাই না? তো বৃষ্টিপাতের কারণে হয়তো পানি জমতে পারে, বাট এখানে পানি জমেনি। সব না, মানে অনেকগুলো কৃষি অফিসারদেরকে আমি ফোন দিছি, মেসেজ দিছি, তারা কোনো রেসপন্স করে নাই। আমার পর্যন্ত এই 100 বছরে আমার বাপ দাদারাও দেখে নাই যে কোনো কৃষি অফিসার আমার এই খেতে আসছে, মানে আমাদের এই চরে আসছে। হলো ওনারা কথা বলে ভালো, কিন্তু কথা বলে এত ব্যস্ততা দেখায়, মনে হয় তাদের ঘুষ দিয়ে আনতে হবে, এই অবস্থা দেখায়। বাস্তবে অনেক কষ্ট লাগতেছে। এত বড়, মানে এখানে আমার 1 লাখ টাকা খরচ, আমি মনে হয় মানে 50,000ও তুলতে পারবো না। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আমাদের প্রতিনিয়ত যে পর্বগুলো দেখে থাকেন, সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম চেষ্টা করে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে যে উদ্যোক্তারা রয়েছেন তাদের সফলতার গল্প তুলে ধরার। কিন্তু আজকে আমরা একদম ব্যতিক্রম একটা ক্ষেত্রে এসেছি। একই ব্যক্তি কোনোটাতে সফল হয়েছেন, কোনোটাতে ব্যর্থ হয়েছেন। আপনারা অনেক দিন যাবৎ আমাদের কাছে ব্যর্থতার চিত্র চেয়েছিলেন, আজকে আমরা ব্যর্থতার চিত্র নিয়ে এসেছি। আমাদের সাথে রয়েছেন হচ্ছে ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ এলাকার হচ্ছে পুটিয়ালি চর অঞ্চলের মাওলানা মারুফ হাসান, এবং ওনার হচ্ছে করলা খেতে এসে আমরা যেটা দেখছি, সত্যিই কৃষকের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যখন ভাবছি তখন আমরাও মর্মাহত। দেখেন আপনারা যদি এই মাছা দুইটা দেখেন, শুধু এরকম মাছা দুইটা না, পাশাপাশি যতগুলা মাছা এখানে দেখা যায়, এই যে নিচের অংশটুকুতে সবই একই অবস্থা। আমরা একটু এটা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করি। ভাইজান, আপনার কাছে কেমন আছেন জিজ্ঞাসা করাটা আজকে মনে হয় সাজে না, কারণ একজন কৃষকের যখন ক্ষেত ভালো না থাকে তখন সে ভালো থাকবে না, স্বাভাবিক। আচ্ছা, কি কারণ হতে পারে একটু বলেন তো আমাদের, একটু হাঁটি আমরা, হ্যাঁ দেখাই। আসলে এটা কি কারণ, এটা আমরাও খুঁজে পাচ্ছি না। অনেক ওষুধপাতি দিচ্ছি, যে যেটা বলছে সেটা দিচ্ছি। আমরা কৃষি অফিসারদের কাছ থেকেও পরামর্শ নিতে চেয়ে আমরা পাই নাই, যার জন্য আমরা বুঝতেছি না এটা কি জন্য কি হইতেছে। অনেক চেষ্টা করতেছি। করলা চাষ করেন, আগে করছেন? হ্যাঁ, আগে বহুত করছি, কিন্তু এই প্রবলেমটা করি নাই যে একবারে সব শেষ হয়ে যাচ্ছে, এরকম কোনো পড়ি নাই বিপদে। আচ্ছা, যদি আমরা এই যে এখানে খেয়াল করি, এই যে টান দিলেই কিন্তু সবই মরা। হ্যাঁ, সবই মরা। এখন যখন এইটা মরছে, এটা কি আপনি কাণ্ড দেখছেন যে কাণ্ড দিক থেকে পচে গেছে কিনা, বা কোন কারণে গাছ হঠাৎ শুকায় গেল? মানে অনেকটা হয় কি স্ট্রোক করার মতো, তাই না? যে সতেজ আছে হঠাৎ, এটা মানে স্ট্রোক করার মতো হচ্ছে, সতেজ আছে হঠাৎ মরে যাচ্ছে, এগুলো আপনার সব হঠাৎ মরে যাচ্ছে। তো আমরা যদি এইগুলার একটু গোড়া তোলার চেষ্টা করি, এই দেখেন গোড়া কিন্তু ভালোই। হ্যাঁ, খুব যে বেশি পচে গেছে ব্যাপারটা এরকম না, গোড়া ভালোই। তো অনেকে বলতে পারেন যে কাণ্ড পচা রোগ হতে পারে, বা বিভিন্ন পচনজনিত কারণে, ছত্রাকজনিত কারণে এরকম হতে পারে। যেহেতু আমরা এই গাছটা দেখছি, এই যে আমরা হচ্ছে এই গাছটা দেখছি, তো এই গাছে অনেকে বলতে পারেন, কিন্তু আমরা কিন্তু গোড়ার পচার যে ব্যাপারটা সেটা কিন্তু দেখছি না, বেশ এখনো পর্যন্ত এখনো তরতাজা আছে। আচ্ছা, এই যে করলাটা, এই জাতটা পূর্বে চাষ করেছিলেন কিনা? সেম জাত আমরা 10 বছর ধরে করতেছি। 10 বছর যাবত এরকম সমস্যা কি আগে পাইছেন? এরকম সমস্যা আগে কখনোই পাইনি। এটা তো একটা চর অঞ্চল, উর্বর জমি। জি হ্যাঁ, এখানে তো বিষক্রিয়া বা এরকম সমস্যা হওয়ার কোনো কথা না, ওরকম কোনো সমস্যা। আমরা উপরের অংশ দেখছি, ঠিক আছে। হ্যাঁ, উপর অংশ ঠিক আছে, কিন্তু আচ্ছা, এখানে কি কোনো কারণে পানি জমেছিল? না, পানি জমার কোনো ওয়ে নাই। না, অনেকে বলতে পারেন, যখন আমাদের দর্শকরা এটা দেখবেন, হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন যে যেহেতু এবছরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে তাই না, তো বৃষ্টিপাতের কারণে হয়তো পানি জমতে পারে, বাট এখানে পানি জমেনি আপনি বলছেন। জি। আচ্ছা, কাণ্ড পচার যে সম্ভাবনা সেটাও আমরা দেখলাম যে না, ঠিক আছে। জি। কি মনে করেন আপনি, কি কারণে হতে পারে? বীজ শোধন করেছিলেন কি? না, ওরকমভাবে আমরা বীজ শোধন করি নাই, এবং বিগত বছরেও আমরা যে 10 বছর ধরে করি ওই বছরগুলোতেও করি নাই। আচ্ছা, তারপরেও এই বছরে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, যারা কৃষি বিষয়ে মোটামুটি অভিজ্ঞ, যারা অভিজ্ঞ চাষি, তাদের কাছে আমাদের একদম মানে এটা কি আকুল আবেদন থাকবে যে আপনারা দেখেন যে এইভাবে করে গাছ মনে হচ্ছে যেরকম স্ট্রোক করে মারা যায়, এরকম হচ্ছে। তো কি কারণে হতে পারে সেটা একটু আমাদেরকে অবশ্যই, যদি আপনাদের জানা থাকে যে করলা গাছ কেন এমন হচ্ছে, বিশেষ করে লতা জাতীয় গাছগুলো এরকম কেন হয় সেটা একটু জানান। আচ্ছা, আপনার কোনো বক্তব্য আছে কি এই বিষয়ে? আমার বক্তব্য হলো, আমি পুরা ময়মনসিংহ জেলার সব না, মানে অনেকগুলো কৃষি অফিসারদেরকে আমি
ফোন দিছি, মেসেজ দিছি, তারা কোনো রেসপন্স করে নাই। আমার পর্যন্ত এই 100 বছরে আমার বাপ দাদারাও দেখে নাই যে কোনো কৃষি অফিসার আমার এই খেতে আসছে, মানে আমাদের এই চরে আসছে। এটা তো একটা বড় বিশাল এরিয়া। বড় এরিয়া, কোনো কৃষি অফিসার আসে না, মানে এত অবহেলা করে আমাদেরকে। আচ্ছা আচ্ছা। মানে কি বলবো, আমার অনেক কষ্ট লাগতেছে আপনি যে যখন আমার প্রথম আক্রান্ত হয়েছিল তখন কি চেষ্টা করেছিলেন কারোর সাথে যোগাযোগ করার? হ্যাঁ, প্রথম থেকেই যোগাযোগ করার চেষ্টা করতেছি। এই পর্যন্ত আমি কোনো কৃষি অফিসার এবং কি আমার বাহিরের যে জেলা থানাটা মুক্তাগাছা, ওদেরকেও আমি মেসেজ দিছি, কোনো উত্তর পাইনি। আচ্ছা, সরাসরি কি আপনি অফিসে গেছেন? সরাসরি অফিসে যাই নাই, কিন্তু হোয়াটসঅ্যাপে, মেসেজে, মেসেঞ্জারে, ফোনে, কারো মাধ্যমে সব ওই আমি ব্যবস্থা মানে গ্রহণ করছি, শুধু সরাসরি যাওয়া ছাড়া। অবশ্যই একটু সরাসরি যাওয়ার দরকার ছিল। অনেক সময় হয় কি যে ফোন মেসেজে হয়তো অনেকে মানে রিস্ক নাও হতে পারে। না, এটা বিষয়টা হলো ওনারা কথা বলে ভালো, কিন্তু এত কথা বলে এত ব্যস্ততা দেখায়, মনে হয় তাদের ঘুষ দিয়ে আনতে হবে, এই অবস্থা দেখায়। এটা তো কখনোই হওয়া আমাদের কাম্য নয়, তাই না? এই যে একজন কৃষক তার স্বপ্নে লালন করা যে গাছ, যে সবজি গাছ, এই যে এই গাছগুলোর কথা যদি আমরা চিন্তা করি, এখানে কয়েকটা গাছ এখনো সতেজ আছে। তো কৃষকের আমার এই প্রজেক্টে 50 শতক জায়গা আছে, আমার মনে হয় যে এখন 10% জীবিত আছে, আর সব মরে গেছে। তাহলে আমরা কোথায় আছি? যে কৃষকের ঘাড়ে ভর করে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি চলছে, চাকা ঘুরছে। আমাদের মানে আল্লাহ পাকের ইচ্ছাই কৃষকের উছিলায় আমাদের মুখে ভাত যাচ্ছে, তাই না? ব্যাপারটা তো এরকমই। তো সেই কৃষক অবহেলিত, সেই কৃষক কেন এই সমস্যায় জর্জরিত সেটা তিনি সমাধান পাচ্ছেন না। তিনি বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও সমাধান পাননি। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানাবেন এই কৃষকের এখন কি করা উচিত। ভাই, আমি আপনাকে আসলে ব্যক্তিগতভাবে বলতে পারছি না, যে আমি বাকরুদ্ধ হয়ে গেছি যে এরকম একটা অবস্থা আমি যদিও এখানে আসার পূর্বে জানতে পারিনি যে আপনি চেষ্টা করেছেন। আমি আসলে বলতে পারছি না যে আপনার কি করা উচিত। মানে আমার বাস্তবে অনেক কষ্ট লাগতেছে, এত বড়, মানে এখানে আমার 1 লাখ টাকা খরচ, আমি মনে হয় মানে 50,000ও তুলতে পারবো না। আচ্ছা, আপনার কি মনে হয় যদি শুরুর দিকে আপনি একটু সহযোগিতা পরামর্শ পেতেন তাহলে কি কিছুটা ঠেকানো যেত কিনা? হ্যাঁ, আমার মনে হয় যে শুরু দিক দিয়ে যদি আমরা ওরকমভাবে ভালো পরামর্শ পেতাম অফিসারদের থেকে, কি যারা কৃষি নিয়ে করে, আমার মনে হয় যে এরকমটা হতো না। এই দেখেন, একটা গাছ দেখেন, এখানে করলা আছে, একদম মানে শুকায় গেছে। এই যে আরো আছে। এই যে কত বড় বড় করলা দেখেন তো। এগুলা কি মানে কোনো কৃষক যারা কৃষিকে ভালোবাসেন তারা কি এটা সহ্য করতে পারবেন? দর্শক, প্রশ্ন রইল আপনাদের কাছে, এটা কি সহ্য করার মতো? না, কখনোই না। কত সুন্দর একটা ক্ষেত, তাই না? উপরের অংশ আমরা দেখছি যে সুন্দর করলা ধরে আছে, অথচ আমরা নিচের যে অংশটা সেখানে একটা মর্মাহত অবস্থা। আচ্ছা, আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন বা যারা এই বিষয়ে অভিজ্ঞ, তাদের কি দরকার পড়ে না, বা তাদের কি মনে হয় না যে একটু এই কৃষকের পাশে দাঁড়ানো উচিত? কি মনে হয় আপনাদের? আপনি কি মনে করেন? আসলে আমরা তো হলাম দেশের প্রথম সারির সৈনিক, আমাদেরকে যদি তারা হেল্প না করে, পরামর্শ না দেয় কিভাবে কি করতে হয়, আমরা যদি যাওয়ার পরেও, ফোন দেওয়ার পরেও যদি না পাই, এটা তো আসলে অনেক লজ্জাজনক বিষয় বা কষ্টকর বিষয়। আমি না হয় একটু মানে সম্পদশালী, আমি আমার কষ্টটা কাটাই উঠতে পারবো, কিন্তু যারা একবারে দরিদ্র কৃষক তারা কি করবে? সেটাই। আচ্ছা, আপনি প্রাথমিকভাবে ধরেন আপনার অভিজ্ঞ যারা কৃষক রয়েছেন, আপনার চেয়েও হয়তো অভিজ্ঞ করলা চাষে, তাদের পরামর্শ নিয়ে দেখেছেন যে তারা কি বলছে? তাদেরও পরামর্শ নিয়ে তারা যেটা দিতে বলছে সেটা দিছি, যে যেটা বলতেছে দিশে হারা হয়ে যে যেটা বলতেছে সেটাই দিতেছি। ছত্রাকনাশক যা স্প্রে করা প্রত্যেক দিনই এখানে স্প্রে করতেছি। আচ্ছা, এরপরে আপনি কোনো সমাধান পাননি? ভবিষ্যতে কি আর এই করলা করার প্রতি মানে মানসিকতা তৈরি হবে বলে মনে হচ্ছে আপনার? না, করলা তো খারাপ না, কিন্তু এই সমস্যাটা কিসের জন্য হচ্ছে? করলাতে লাভবান হওয়া যায় অনেক ভালো। এইরকম যদি মানে এই রোগটা যদি আবারও দেখা দেয় পুনরাবৃত্তি হতেই থাকে, তাহলে কি কৃষকরা আর করলা চাষ করতে পারবে? তাহলে আর কৃষকরা চাষাবাদে মনোযোগ হবে না, মানে বসে যাবে। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আমরা সাধারণত সফলতা চিত্র তুলে ধরি। আজকে ব্যর্থতার আসলে এই বিষয়টা দেখে আমাদের এড়িয়ে যাওয়ার কোনো চান্স ছিল না। আমরা এসেছিলাম আজকেও একটা সফলতার গল্প তুলে ধরার জন্য, তবে এই বিষয়টা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমরা পাইনি। আসলে কৃষকের এই কষ্ট আমাদেরকে ব্যথিত করেছে, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, বাকিটা আপনাদের আসলে উপরে ছেড়ে দিলাম। আমরা আশা করব এই বিষয়টাকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ারের মাধ্যমে যেভাবে এই তথ্যটা উপর মহলে পৌঁছে দেওয়া যায়
আমরা চাইবো না যে আসলে কারোর কোনো ক্ষতি হোক, তবে এই কৃষক বা এনার মতো যে সকল কৃষক, ও আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন করতে ভুলে গেছি, শুধু কি আপনার ক্ষেতে হয়েছে নাকি এলাকায় আর কোনো ক্ষেতে হয়েছে? সব ক্ষেতে এই অবস্থা। দেখেন, এইটা যখন আপনাদের আমরা ড্রোন ফুটেজ এলাকার দেখাবো, 98% জমিতে এই অবস্থা, তারপরেও কোনো মানে কৃষি অফিসার পর্যন্ত আনতে পারতেছে না, আসতেছে না। চিন্তা করেন, আমরা আপনাদেরকে ড্রোন ফুটেজ দেখাবো কত বড় একটা এরিয়াতে এই সমস্যাটা প্রকট আকারে ধারণ করেছে। তো এইরকম একটা বড় এরিয়া যদি আপনার এভাবে করে মারা যায়, নষ্ট হয়, তাহলে এখানকার থেকে যে আপনার শহরে আমি যখন এসি রুমে বসে বা সোফার উপরে বসে এই ভিডিওটা দেখছি, হ্যাঁ, এই কৃষকের ঘাম ঝরানো যে কষ্টের ফসল সেটা নষ্ট হচ্ছে, সেটা আমরা কি উপলব্ধি করতে পারবো না হয়তো। আর যারা পারবো তারা অবশ্যই শেয়ার দিব। সর্বশেষ কিছু বলবেন কিনা? আসলে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, তবে এটা এতটুকু বলবো যে যারা এসি রুমে বসে বসে মাসে মাসে বেতন নিতেছে, তারা যেন মাঠ পর্যায়ে আসা সাধারণ কৃষকদের যেন পরামর্শ দেয় কীভাবে কী করতে হয় না করতে হয়, তাহলে তাদের বেতনটাও হালাল হবে, আমাদেরও উপকার হবে। সেটাই। স্ক্রিনে এই কৃষি উদ্যোক্তার নাম্বার দেওয়া থাকলো, যদি কারোর মনে হয় যে মানে ব্যক্তিগতভাবে হলেও তার পাশে দাঁড়াবেন, কি সমস্যা হয়েছে, তাকে কোনো আর্থিক সহায়তা তার প্রয়োজন নেই, তার প্রয়োজন হচ্ছে এটা কি সমস্যা সেটা আইডেন্টিফাই করা। জি, এটা যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমরা এই কৃষক ভাইয়ের জন্য দোয়া করব। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সেলিম রাজা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা কৃষি অফিস সদর ময়মনসিংহে কর্মরত আছি। তো এই এলাকার কৃষি উন্নয়নের জন্য আমরা যে কাজটা করে থাকি, আসলে আমরা কৃষির যে বিভিন্ন প্রযুক্তির সম্প্রসারণ এবং বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করে থাকি। তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে। তো এই এলাকা অবশ্য একটা রিমোট এলাকা, ইন্টেরিয়ার এলাকায়। তো এখানে আমি দেখতে পারলাম কিছুক্ষণ আগে যে এখানে আসলে এই করলা ক্ষেতের একটা রোগ, যেটা ব্যাকটেরিয়াল ডিজিজ দেখা দিচ্ছে। তো এটা আসলে অনেক ক্ষেত্রে এই রোগগুলো ফসলের যদি প্রিভেন্টিভ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরবর্তীতে হয়তো এটা আসলে কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যায়। আসলে আমাদের কাজটা হয় যে উপজেলায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফসলের উপরে সরকারিভাবে প্রণোদনার একটা ব্যবস্থা থাকে, সহযোগিতার ব্যবস্থা থাকে। আমরা এই প্রদর্শনী দিয়ে থাকি কৃষকদের। এটা অল ওভারঅল উপজেলার কথা বলতেছি, আমাদের কৃষি বিভাগ। এখানে হয়তো প্রদর্শনী চাষিরা পেয়েছে কিনা জানি না। তো এখানে আমাদের যে সিস্টেমটা হলো যে এখন বর্তমানে আমরা যেমন এই যে মাইকিং করা হয়েছে গত পরশুদিন, আমরা বিভিন্ন ফসলের উপরে প্রণোদনা দেব। সেটা এই কামিং বুড়ো ধানের উপরে, ভুট্টার উপরে, বিভিন্ন সবজির উপরে, তারপরে সরিষার উপরে আমরা প্রণোদনা দিয়ে থাকি। সেভাবে আমাদের যেমন আমরা ফিল্ড পর্যায়ে যারা উপসহকারী কৃষি অফিসার আছে, ইউনিয়নে 3 জন, দেখা গেছে একজন উপসহকারী কৃষি অফিসারের আন্ডারে 4-5 হাজার কৃষক থাকে, কিন্তু সবার সাথে হয়তো যোগাযোগ করা সম্ভব না। দেখা যায় এক জায়গায় একটু বেশি যাচ্ছে, এক জায়গায় কম যাচ্ছে। তবে এখানে আরেকটা বিষয় হলো কৃষকদেরও উদ্বুদ্ধ করতে হবে যে আপনারা তাদের ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করেন, তাদের সমস্যাটা কি জানার চেষ্টা করেন, বা তাকে যদি ডাকেন সে অবশ্যই আসবে, কিন্তু না ডাকলে তো মনে করবে যে এখানে কোনো সমস্যা নেই। এই জন্য এলাকায় এই যে 3 জন উপসহায়ক কৃষি অফিসার আমাদের ইউনিয়ন পরিষদে বসে, যেমন আজকে 3 জন তারা প্রণোদনার স্লিপ নিচ্ছে কৃষকদের কাছ থেকে। যদি ইউনিয়ন পরিষদে যায় বলে যে আমার সমস্যাটা আছে, যাইতে হবে, এই ক্ষেত্রে সহযোগিতা আমরা করে থাকি। সর্বোপরি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে আমাদের লোক আছে, তবে অনেক সময় অনেকে মনে করে আমাদের এলাকায় তো আসে না, লোকজন তো খুঁজে পায় না। আসলে যার রোগী যিনি, উনি তো ডাক্তারকে খুঁজবে যে আমার তো এই সমস্যা হয়েছে, তাহলে আপনি একটু আসেন। এই ডাকতে হবে, কারণ হলো আমার পক্ষে তো 5,000 ফ্যামিলির সাথে যোগাযোগ করা সম্ভব না। এটা আসলে এখন বর্তমানে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু কৃষিক্ষেত্রে ব্যবহারের ফলে আমাদের কিন্তু মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। তো এই ক্ষেত্রে ব্যর্থতা হলো এটা আমাদের হয়তো অজানার কারণে। কৃষকরা আসলে এটা হয়তো গত বছর ছিল না, এই বছর বেশি, কিন্তু এই ব্যর্থতা হলো যে এটা কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে হয়। মানে রোগ বা পোকা ধরার আগেই
ব্যবস্থাপনাটা নিলে তাহলে কৃষিক্ষেত্রে লাভটা বেশি হয়। কিন্তু রোগ হয়ে গেছে, আমি দেখলাম যে এখানে যে রোগগুলো হয়েছে এটা কিন্তু আসলে এখন দমন করা কষ্টসাধ্য বিষয়। কারণ দেখা যাচ্ছে যে হঠাৎ করে মারা যাচ্ছে, এইটা গোড়াটা পচে যাচ্ছে, এইটার জন্য যে তারা যে ওষুধটা প্রয়োগ করতেছে, কিন্তু এটা ওষুধ প্রয়োগ করার কারণে এটা হয়তো দেরিতে মারা যাচ্ছে, কিন্তু মারা যাবেই। আমি যেটা দেখলাম গোড়ায় পচে গেছে। কিন্তু এটা যদি না পচে, এটা যেন না পচে, এটার জন্য তার প্রিভেন্টিভ বলতে আগামী বছর তারা ফসল করার আগে বা এই একটা ফসল করার আগেই যদি সে মাটিটা শোধন করতে পারত, বীজটা শোধন করতে পারত। কৃষকরা অনেক সময় কি তাড়াতাড়ি করে তারা বীজটা রোপণ করতেছে, কিন্তু বীজটা কিন্তু অল্প বীজ, আর আধা কেজি বীজে হয়তো দেখা যায় 1 বিঘা হলো, কিন্তু আধা কেজি বীজ যদি আমি ট্রিটমেন্ট করতে পারি, শোধন করতে পারি, তাহলে আমার পুরো 1 বিঘা জমি কিন্তু চেক হয়ে গেল। কৃষকদেরকে এইভাবে উদ্বুদ্ধ করতে হবে, বা আমরা উদ্বুদ্ধ করি যেন এই তারা বীজ শোধন করে লাগায়। বীজ শোধন করে লাগালে হয়তো এই সমস্যাটা ছিল না। এটা কিন্তু আমাদের বিশেষ করে যেমন সয়েল বর্ন ডিজিজ, সিড বর্ন ডিজিজ, বীজবাহিত রোগ বীজের মধ্যে থাকে, ওটা লাগানোর পরে গাছে আসে। কিন্তু আমরা যদি বীজটা শোধন করে নেই তাহলে কিন্তু পুরো ক্ষেত্রে আমার সেভ হয়ে গেল।